প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকের আমি তোমাদের দ্বাদশ শ্রেণী পাঠ্য বিষয়ে একটি কবিতা পড়াবো। কবিতাটি হচ্ছে আমাদের দেশীয় কবিতা নয়, এটি আন্তর্জাতিক কবিতা। কবিতাটির নাম হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবি বেটল্ট ব্রেখট। কবিতাটি পড়ানোর আগে কবি সম্পর্কে একটু তোমাদের ধারণা দিই। কবি বেটল্ট ব্রেখট ছিলেন জার্মান ভাষার কবি। জন্ম 1898 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি জার্মানির বাভারিয়ার আউসবার্গে। যাই হোক, কবি 1904 খ্রিস্টাব্দে 6 বছর বয়সে ব্রেখট স্থানীয় প্রোটেস্ট্যান্ট প্রাথমিক স্কুলে ভর্তি হয়। এরপরে 1917 খ্রিস্টাব্দ থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত মিউনিকে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করেন। চিকিৎসা বিদ্যা নিয়ে কবি পড়াশোনা করলেও সাহিত্যের প্রতি তার একটা আলাদা অনুরাগ ছিল। কবি 1914 খ্রিস্টাব্দে জীবনের প্রথম নাটিকা দ্য বাইবেল লেখেন। 1918-তে চলতি নাট্যধারার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং একটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের নাটক রচনা করেন, বাল। 1920-তে তিনি বার্লিনে আসেন। 1922 সালে তিনি ম্যান ইকুয়াল ম্যান নামে একটি নাটক লেখেন। তিনি মার্ক্সবাদে দীক্ষিত ছিলেন। এই জন্য হিটলার তাকে জার্মানি থেকে বিতাড়িত করেছিলেন এবং তিনি কিছুদিন মস্কোতেও ছিলেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে তিনি আমেরিকাতেও গিয়েছিলেন, কিন্তু তিনি মার্ক্সীয় চিন্তাধারায় দীক্ষিত ছিলেন বলে আমেরিকা থেকেও তাকে বিতাড়িত করা হয়েছিল। যাই হোক, বেটল্ট ব্রেখটের কিছু সাহিত্যকর্ম সম্পর্কে আমরা আলোচনা করব। তার উল্লেখযোগ্য নাটকগুলি হল বাল 1918, ড্রামস ইন দ্য নাইট 1918, বেগার 1919, আ রেসপেক্টেবল ওয়েডিং 1919, ম্যান ইকুয়াল ম্যান 1924, লিটল মহাগনি 1927, দ্য থ্রি পেনি অপেরা 1928, সেন্ট জন অফ স্টাইক ওয়াট 1929, লাইফ অফ গ্যালিলিও 1937। এছাড়াও তিনি কিছু কবিতাও রচনা করেছেন, আ বাড টাইম ফর পোয়েট্রি, অ্যালবাম সং চিলড্রেন ক্রুসেড, হিম টু কমিউনিজম, আই এম নট সেইং থিনিং প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি 1922 খ্রিস্টাব্দে জার্মান সাহিত্যের সর্বোচ্চ সম্মান লিস্ট পুরস্কার ভূষিত হন। 1955 খ্রিস্টাব্দে সম্মানিত হন লেনিন আন্তর্জাতিক পুরস্কারে। যাই হোক, কবি 1956 সালে 24 আগস্ট মারা যান। মাত্র 58 বছরে জীবনে তিনি যে নাটক এবং কাব্য কবিতা রচনা করে গেছেন, সমগ্র বিশ্ব সাহিত্যে তার অবদান এখনো অস্বীকার করা যায় না। আমি তোমাদের যে কবিতাটি পড়াবো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি বেটল্ট ব্রেখট যে নামে রচনা করেছিলেন তা হল কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এটি জার্মান ভাষায় লিখেছিলেন, এটি বাংলা ভাষায় ভাষান্তর করেন শঙ্খ ঘোষ। যাক, কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু আমি আলোচনা করি। আমাদের দেশে, পৃথিবীতে বা রাজ্যে যেখানে বলুন না কেন, যে বড় বড় কীর্তিকলাপ, বড় বড় প্রাসাদ, বড় বড় রাজপ্রাসাদ বা বড় বড় কিছু মহান রচিত হয়, এগুলো রচনা করে বা এগুলোর পিছনে শ্রম দেয় সমাজের শ্রমজীবী মানুষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই শ্রমজীবী মানুষদের কথা বা শ্রমজীবী মানুষদের
জন্য কেউ একটু সহানুভূতি দেখায় না। দেখানো হয় তাদের যে বড় বড় কীর্তিস্তম্ভ, বড় বড় মহান কিছু সৃষ্টি হয়, তার নাম দেওয়া হয় রাজা মহারাজা শাসকদের নামে। কিন্তু এই যে শ্রমজীবী মানুষরা লোকচক্ষুর আড়ালে এত পরিশ্রম করে এই মহান কীর্তিকলাপ স্থাপন করলো, তারা সমাজের কাছে অবহেলিত, উপেক্ষিত থাকে। তাদেরই প্রতি সহানুভূতি জানাতে, তাদের প্রতি সহানুভূতি জাগাতে কবি এই কবিতাটি রচনা করেন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই কবিতাটির বাংলা অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। এই কবিতাটি ইংরেজি নাম ছিল কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? ইংরেজিতে অনুবাদ করেছিলেন বেটল বেটহট নামে জার্মান বিজ্ঞানী, এবং তার বঙ্গ অনুবাদ করে বা বাংলায় অনুবাদ করে বা ভাষান্তরিত করে কবি শঙ্খ ঘোষ, এবং সেই শঙ্খ ঘোষের ভাষান্তরিত রূপটি তোমাদের পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। কে বানিয়েছিল? 7 দরজাওয়ালা থিবস। থিবস নগরী হচ্ছে মিশরের একটি নগর। সেখানে 7 দরজাওয়ালা একটা বিশাল প্রাসাদ ছিল। সেই নগরটা কে বানিয়েছিল কবি প্রশ্ন করেছিলেন। বইয়ে লেখে রাজার নাম, কিন্তু সেই 7 দরজাওয়ালা থিবস নগরী যে স্থাপন করা হয়েছিল, যে বিশাল প্রাসাদ ছিল, সেই প্রাসাদের 7 দরজা, কিন্তু সেই থিবস নগরের প্রাসাদের রাজার নাম লেখা ছিল, কিন্তু সেই প্রাসাদটি স্থাপন করতে যে শ্রমজীবী মানুষরা দীর্ঘ পরিশ্রম করেছে, সে তাদের কথা কোনোদিন লেখা হয়নি বা তাদের কথা কেউ জানে না। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবি বলছেন যে রাজারা কি ঘাড়ে করে পাথর আনতো? তাহলে রাজাদের নাম লেখা হয়েছে। তাহলে যেসব লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষরা পরিশ্রম করে ঘাড়ে করে পাথর বয়ে এটা স্থাপন করেছে, তাদের কথা কেন লেখা হয়নি? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কি আবার গড়ে তুললো এতবার? যে ব্যাবিলন একটা শহর ইরাকের, সেটি একের পর এক রাজাদের, বিদেশি রাজারা আক্রমণ ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আবার পুনরায় পরবর্তী রাজারা সেটাকে সুন্দরভাবে নগরটাকে গড়ে তুলেছিল। কিন্তু শুধু রাজাদের নাম লেখা যে এই রাজা এই নগরটাকে পুনর্জীবন করেছে, কিন্তু শুধু রাজা তো একা করেনি, তার সঙ্গে সাধারণ শ্রমজীবী মানুষরা যে পরিশ্রম দিয়েছিল, কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষদের কথা কেউ মনে রাখেনি। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? লিমা হচ্ছে একটি সুন্দর শহর এবং সোনার মতো ঝকঝকে। সেই সোনার মতো ঝকঝকে সুন্দর শহরটা যারা বানিয়েছিল, লিমা শহরটাকে যারা বানিয়েছিল, সেই শ্রমজীবী মানুষদের কথা এখানে লেখা নেই। সেই শ্রমজীবী মানুষদের শহরে স্থান পায়নি। শহরে স্থান পেয়েছে কারা? ধনী অভিজাত রাজ পরিবারের মানুষরা। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীরের কথা তোমরা জানো, যে ইয়াংসি বংশের রাজা চীনের প্রাচীর তৈরি করেছিল। চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল কেননা হুনদের আক্রমণ থেকে চীনকে প্রতিরোধ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চীনের প্রাচীর একটা পৃথিবীর সপ্তম আশ্চর্যতম বস্তু। প্রায় 1,500 কিলোমিটারের মতো লম্বা এবং চওড়া ছিল নাকি পাশাপাশি 6টা ঘোড়া একসঙ্গে দৌড়াতে পারে, এত চওড়া এই প্রাচীর তৈরি করে ছিল। শুধু রাজার নাম লেখা আছে, কিন্তু যে শত শত রাজমিস্ত্রি যে তাদের শ্রম দিয়েছিল, তারা যে দীর্ঘ পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই যে চীনের প্রাচীর তৈরি করেছিল শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, কিন্তু সেই রাজমিস্ত্রিদের কথা কেউ একবারও স্মরণ করে না। শুধু স্মরণ করে সেই কি, যে রাজার আমলে এই প্রাচীর তৈরি হয়েছিল, সেই রাজার নাম, সেই রাজবংশের নাম। জয়ের তরণে ঠাসা মহীয়সী রোম বানালোকে কাদের জয় করলো সিজার। জয়ের তরণে ঠাসা যে মহীয়সী রোম যে সুন্দর নগরী তৈরি হয়েছিল এবং বিজয় গাথা রোমের ইতিহাসে রয়েছে, কিন্তু সেই রোম নগরী শুধু রাজারাই তাদের এই রোমের বিজয় গাথা তৈরি করেছিল, সৈনিক শ্রমজীবী মানুষ, কিন্তু তাদের কথা কেউ মনে রাখে না।
সিজারও ছিলেন রোমে সম্রাট এবং তিনিও রোমকে সুন্দরভাবে সুশাসন দিয়েছিলেন, রোমকে সুন্দরভাবে গঠন করেছিলেন। কিন্তু সেই সিজারের কথাই লোকে মনে রাখে, কিন্তু সেই সৈন্য শ্রমজীবী মানুষদের কথা কেউ মনে রাখে না। এ তো যে শুনি বাইজেন্টিয়াম, যেখানে কি সবাই প্রাসাদে থাকতো। বাইজেন্টিয়াম একটি বিশাল একটি হচ্ছে রাজ্য এবং সেটি হচ্ছে গ্রিসের একটা প্রদেশ, এবং সেখানে সুন্দর সুন্দর প্রাসাদ, সুন্দর এগুলো উঠেছিল। বাইজেন্টিয়াম অপর নাম যে কনস্টান্টিনোপল নামে পরিচিত। কিন্তু সেখানে যে রাজারা থাকতো, সম্রাটরা, অভিজাত ব্যক্তিরা থাকতো, কিন্তু সেখানে শ্রমজীবী মানুষদের কোনো স্থান হয়নি। কিন্তু বাইজেন্টিয়াম নগর গড়ে তোলার জন্য শ্রমজীবী মানুষদের অবদান ছিল প্রচুর। এমনকি উপকথায় আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। আটলান্টিস একটা উপদ্বীপ, গ্রিসের উপদ্বীপ। সেই উপদ্বীপ একদিন নাকি সমুদ্রের তলে ডুবে গিয়েছিল। যাই হোক, সেই দ্বীপ যখন সমুদ্রের তলে ডুবে যায়, শুধু রাজারাই কেঁদেছিল বা রাজারাই চিৎকার করেছিল তা নয়, সমাজের কৃতদাস শ্রমজীবী মানুষরাও চিৎকার করেছিল, কিন্তু তাদের চিৎকারের কথা কেউ কখনো ইতিহাসে স্থান দেয়নি। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আলেকজান্ডারের কথা তোমরা জানবে যে আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডনের রাজা ফিলিপসের পুত্র ছিলেন। তিনি বিশাল সৈন্যবাহিনী ছিল। তিনি সুদূর গ্রিস, ইউরোপ থেকে একের পর এক দেশ জয় করে, ইরান, ইরাক, আফগানিস্তান জয় করে ভারতবর্ষে প্রবেশ করেছিল। ভারতের রাজা পুরুকে হিদস্কেদের যুদ্ধে পরাজিত করে ভারতবর্ষ অধিকার করেছিল। কিন্তু পুরুর বীরত্ব সাহসে তিনি মুগ্ধ হয়ে পুরু রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। দিয়ে ফিরে যাওয়ার পথে বেলুচিস্তানে হঠাৎ এক জ্বরে তিনি মারা গিয়েছিলেন। যাই হোক, সেই আলেকজান্ডার বিশাল সৈন্যবাহিনী একের পর এক দেশ জয় করে ভারতবর্ষ জয় করেছিলেন, এবং কিন্তু ভারত জয়ের ইতিহাসে আলেকজান্ডারের নাম লেখা আছে, কিন্তু যে বিশাল সেনাবাহিনী যুদ্ধ করে ভারতে জয় এনে দিয়েছিল, সেই আলেকজান্ডারের কাহিনী বা আলেকজান্ডারের সেই সেনাবাহিনীদের কাহিনী কেউ কখনো স্মরণ করে না, বা তাদেরকে মনে রাখে না। শুধু রাজা আলেকজান্ডারের, সম্রাট আলেকজান্ডারের কথাই সবাই মনে রাখে। গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাজনীতি তো ছিল। গল হচ্ছে ফ্রান্সের হচ্ছে প্রাচীন আদিবাসীদের বলা হতো গল। এই গলদের হচ্ছে বিরুদ্ধে লড়াই করে তাদেরকে উৎখাত করেছিল কি? সিজার। কিন্তু সিজারের রাজা সম্রাট সিজারের কথাই সবাই মনে রাখে, কিন্তু সেই সিজারের সঙ্গে যে সেনাবাহিনীরা যুদ্ধ করেছিল তাদের কথা কেউ মনে রাখে না। তাই কবি ব্যঙ্গ করে বলেছেন যে শুধু সিজার নয়, তার সঙ্গে তো একটা সিজারের খাবার জোগানোর জন্য বা খাবার দাবার তৈরি করার জন্য সামান্য একটা রাঁধুনি তো ছিল, যে সিজারকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল। সেই রান্না বান্না করে সেই রাঁধুনির কথাও কেউ স্মরণ করেনি। বিরাট আর্মাডা যখন ডুবেছিল স্পেনের, ফিলিস কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। আর্মাডা হচ্ছে স্পেনের যুদ্ধ রণতরী, 137টা যুদ্ধ রণতরী ইংল্যান্ডের রানী এলিজাবেথের বিরুদ্ধে যুদ্ধ মর্ত হয়েছিল, এবং যুদ্ধে আর্মাডার অধিকাংশ জাহাজ ডুবে গিয়েছিল, এবং তার শোকে খুব ব্যথিত হয়ে শুধু ফিলিপস কাঁদেনি, সেই সঙ্গে রোমের সেই সঙ্গে স্পেনের হচ্ছে আর সাধারণ মানুষও কেঁদেছিল। কিন্তু তাদের কথা কেউ মনে রাখে না, শুধু সেই রাজা ফিলিপসের কান্নার কথাই মনে রাখে। 7 বছর যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডারিক। কে জিতেছিল? অ্যাটলাসে দ্বিতীয় ফেডারিক, যে 70 বছর যুদ্ধ, খ্রিস্টান ধর্মের বিরোধী, প্রোটেস্ট্যান্ট বিরোধী মতবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে যে পপের সঙ্গে 70 বছর ব্যাপী যুদ্ধে তিনি করেছিলেন এবং তিনি জিতেছিলেন। কিন্তু সেই দ্বিতীয় ফেডারিকের কথাই সবাই মনে রাখে, কিন্তু আজ যে সৈন্যরা যুদ্ধ করেছিল সেই যুদ্ধের সৈন্যদের কথা কেউ মনে রাখে না। পাতায় পাতায় জয়, জয়স্তবে ভোজ বানাতো কারা? পাতায় 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 জয়, জয়স্তবে ভোজ বানাতো কারা? ওই বলছে যে ইতিহাসের পাতায় যে শত শত রাজাদের বা রাজ্য জয়ের কাহিনী লেখা আছে। রাজাদের
কীর্তিকলাপ বড় করে লেখা আছে, কিন্তু রাজাদের কীর্তিকলাপের পিছনে যে কারিগর, সৈন্য, শ্রমিক, সাধারণ মানুষ, তাদের অবদান অনস্বীকার্য। সেই মানুষগুলি আজকে লোকচক্ষুর আড়ালে তাদের অবদান কেউ স্মরণ করে না, তাদের অবদানকে কেউ মনে রাখে না। 10 বছর এক এক মহামানব খরচ মেটাতকে, কত সব খবর, কত সব প্রশ্ন, যে একের পর এক বছর যে মহান রাজারা রাজত্ব করে গেছেন, তাদের কীর্তি খ্যাতি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। কিন্তু সেই রাজা মহামানবদের যে জয় বা তাদের যে মহান কীর্তিকলাপ গড়ে দেওয়ার পিছনে যারা মূল কারিগর, সেই শ্রমজীবী সাধারণ মানুষ, শ্রমিক, মজুর, সৈন্য, সাধারণ মানুষদের যে কীর্তিকলাপ কিন্তু ইতিহাসে কোনো জায়গায় স্থান পায়নি, বা ইতিহাস তাদেরকে স্মরণ রাখে না। তারা আজ লোকচক্ষুর আড়ালে, ইতিহাসের আড়ালে শুধু বড় বড় রাজা মহারাজাদের কীর্তিকলাপ ইতিহাসে লেখা আছে। তাই সাধারণ শ্রমজীবী মানুষরাই যেন সমাজের চিরকাল উপেক্ষিত, অবহেলিত। তারাই যে ইতিহাসের মহান কারিগর, তারাই যে সমস্ত পৃথিবীর জয়, কীর্তিকলাপ, খ্যাতির যে কাণ্ডারি, তারাই আজকের সমাজে উপেক্ষিত। তাদের প্রতি সমবেদনা জানিয়ে, তাদের প্রতি সহানুভূতি জানিয়ে কবি এই কবিতাটি রচনা করেছেন। ঠিক আছে, কবিতাটি পড়া হয়, শেষ হলো।